দেশের উন্নয়ন অনেকের পছন্দ নয় বললেন প্রধানমন্ত্রী। জানমালের ক্ষতি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সংসদ সদস্য আনারকে লোমহর্ষকভাবে হত্যা, ঢাকায় গোয়েন্দাদের সাথে ভারতীয় পুলিশের বৈঠক। সাবেক আইজিপি বেনজিরের সম্পদ ক্রোকের নির্দেশ, আদালতের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিসি। এবং দ্বিতীয় টি-20 ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়াও সংবাদে আরও থাকছে, শৈশবের শহরে চিরনিদ্রায় শায়িত প্রেসিডেন্ট রাইসি, জানা যায় লাখো মানুষের ঢল। যারা সহিংসতা করে মানুষের জানমালের ক্ষতি করবে, তারা যতই মুরব্বি ধরুক, কোনো ছাড় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতার প্রলোভনে কাজ হয়নি বলেই দেশি বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে। 14 দলীয় জোটের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দ্বাদশ নির্বাচনের পর এই প্রথম গণভবনে 14 দলের বৈঠক। সভাপতির আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। বঙ্গবন্ধু কন্যা নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জনগণ বিরোধী ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আরও সুসংগঠিত হতে হবে। পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অনেকের পছন্দ নয়। যারা দেশ ও জনগণের ক্ষতি করবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। গ্রেডের হামলাকারী, 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে, সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজি আন্দোলন, সরকার উৎখাত, তারা এরকম হুমকি ধামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। কিন্তু তারপর দেশের যে জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ, এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বি ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। বৈশ্বিক নানা কারণেই দেশের অর্থনীতির উপর চাপ আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সব বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে, আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি। মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। কোনো ধরনের যুদ্ধ সহিংসতা নয়, বরং বাংলাদেশ শান্তির পক্ষে মন্তব্য করে আবারও জোরালো অবস্থানের কথা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতে এই শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে। আলামত নষ্ট করতে শরীরের মাংসে হলুদ মিশিয়ে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। আনোয়ার হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিলেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। রাসেল খানের রিপোর্ট।
ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকেই তার মরদেহ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনো পুরো লাশের হদিস মিলেনি। অবশেষে সবকিছু খোলাসা করল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে হত্যার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় এমপি আনারকে খুন করা হবে ভারতে। ডিবি বলছে এই হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন, আর সরাসরি হত্যায় জড়িত ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান। শাহীন গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার সহকর্মীদের। সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। আটকদের বরাত দিয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, হত্যার পর আনারের মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, পরে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার আলাদা দুটি বাসায় দীর্ঘদিন ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। হারুনুর রশিদ জানান, কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা হয়েছে তারও তদন্ত করা হচ্ছে। আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। অধিকতর তদন্তের প্রয়োজনে সরকার অনুমতি দিলে বাংলাদেশের গোয়েন্দা দলও যাবে ভারতে। কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ভারত থেকে আসা 4 পুলিশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ভারতে গ্রেফতার সিয়াম এবং বাংলাদেশে যে 3 জন গ্রেফতার তাদের তথ্যের মিল রয়েছে। আনারের মরদেহ কোথায় ফেলা হয়েছে জানতে ভারতের গ্রেফতার আসামির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বলেও জানান হারুন ও রশিদ। ইন্ডিয়া থেকে 4 সদস্যের প্রতিনিধি দল আসছেন, তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। ঘটনা তদন্তাধীন থাকায় এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। আর নিহত এমপি কোনো অপকর্মে জড়িত কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে। আনার হত্যার ঘটনায় সব কথা বলেন সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। সহকর্মীদের সহায়তায় তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রসঙ্গটি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে 2 দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে
তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও জানালেন, এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেশের মানুষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। সাংসদের হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্বের সাথে নিয়েছেন। সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী 33টি অ্যাকাউন্ট জব্দ থাকবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। মানিক শিকদারের রিপোর্ট। সম্প্রতি এক গণমাধ্যমে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই আলোচনায় পুলিশের সাবেক এই আইজি। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ প্রেক্ষিতে অনুসন্ধানের পর সত্যতা মিললে বৃহস্পতিবার বেনজিরের সম্পত্তি ক্রয়ের আবেদন করে দুদক। এরপর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এ রায় দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন স্থাবর সম্পদ, তারপরে আপনার ওই 83 ডিডস মানে তোমার হলো 83টা দলিলের যে ডিটের প্রপার্টি, তারপর কক্সবাজারের বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছেন। আদেশটি 27টি ব্যাংক, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান, অনুসন্ধানকারী ও অভিযুক্ত বরাবর প্রেরণের নির্দেশ দেন আদালত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, এটি মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্মার্ট এনআইডি কার্ড বিতরণের এই আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন কার্ড ও স্মারক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের অবদান অম্লান থাকবে। আপনারা কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশের স্থান করে দিয়েছে। আপনাদের যে সম্মান দিতে পেরেছি, আমি মনে করি আপনাদের প্রাপ্য সম্মানের তুলনায় তা কিছুই নয়। পরে সিইসি বলেন, নিয়তির নিয়ম মেনে সব বীর মুক্তিযোদ্ধারাই একসময় দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু এই স্মার্ট কার্ডটি তাদের বীরত্বের স্মারকচিহ্ন হয়ে থাকবে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে। এই কার্ডটিও আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না, এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আমরা আপনারা মিলে সেটা করব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নদ নদীর দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক ব্যবস্থাপনা ফোরাম গঠনের প্রস্তাব। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, আগামী 3 দিনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বঙ্গবন্ধু সবসময় ছিলেন শান্তি ও শোষিতের পক্ষে।
জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বিশ্ব দরবারে আদর্শ দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। স্বাধীনতা আর শান্তি প্রতিষ্ঠায় 1973 সালের আজকের এই দিনে তাই বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন সেই 1969-এ, আর মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা। নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত একটি জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ, দিয়েছিলেন স্বাধীনতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। ছাত্র জীবন থেকে বিশ্বশান্তির পক্ষে পথ চলা শুরু, রাজনীতির মাঠে নেমে আরও সক্রিয় হন। ভাষা আন্দোলনে কারাভোগ করা বঙ্গবন্ধু 52 অক্টোবরে যোগ দেন চীনে অনুষ্ঠিত পিস কনফারেন্স অফ দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সে, যেখানে 37টি দেশের শান্তিকামী নেতাদের সাথে মতবিনিময়ে আরও তীব্র হয় তার সংকল্প। 56 এপ্রিলে স্টকহোমে বিশ্বশান্তি পরিষদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, বিশ্বশান্তি আমার জীবনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে স্থানেরই হোক না কেন, তাদের সঙ্গে আমি আছি। বঙ্গবন্ধুর স্পষ্ট উচ্চারণ, পৃথিবী দুভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে। দেশে বিদেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘন দেখেন, সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন মহানায়ক। বৈষম্য, দারিদ্র্য, বিচারহীনতা নিরসনে করেছেন আজীবন সংগ্রাম। একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 7 মার্চের ভাষণেও শান্তিপূর্ণ দ্রোহের ডাক দিয়েছিলেন জাতির পিতা। কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী ছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ। বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। আজীবন জনগণের সেবায় জীবন উৎসর্গ করার দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব, এই বিবেচনায় 1972 সালের 10 অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় এই সিদ্ধান্তে একমত হন 140টি দেশের প্রায় 200 সদস্য। পরের বছর 23 মে বাংলাদেশের এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদকপ্রাপ্তি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের নদ নদীর দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দোষলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বললেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের সুষম পানি পাবার অধিকার রয়েছে। প্রয়োজনে আঞ্চলিক ব্যবস্থাপনা উন্নত করতে সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দেন মন্ত্রী। নদ নদী রক্ষায় সামাজিক সংগঠন নোঙরের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একসময় দেশের বুক চিরে 1200 নদী থাকলেও এখন বলা হয় 700 নদীর কথা, অথচ বাস্তবতা আরও শোচনীয়। স্থানীয় দূষণ আর দখলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশের নদীগুলো। যেগুলো যুদ্ধ করে এখনও টিকে আছে, সেগুলোর গলা টিপে মেরে ফেলার চেষ্টাও কম নয়। 3 দিক স্থল বেষ্টিত বাংলাদেশের বেশিরভাগ নদী উজান থেকে আসা, হিমালয় পর্বতমালা থেকে যাদের উৎপত্তি। আর এদেশের প্রবেশের আগে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে কৃত্রিমভাবে। নদীগুলোর মরণদশার এসব কারণেই আলোচিত হলো নোঙরের সেমিনারে। নদীর সাথে সংযুক্ত খালগুলো, জলাশয়গুলো, বিলগুলো, সেগুলো রক্ষা করতে হবে। আমাদের সম্পদ আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নীরব সাক্ষী হয়ে যদি আমরা থাকি, ধ্বংসই হয়ে যাবে। আমরা দেখি আমাদের বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, কখনোই তাদেরকে আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসার ভূমিকায় কম দেখি। রাজ্য সরকারের দোহাই দিয়ে তিস্তার পানি বন্টনের মতো ইস্যু জিয়ে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনাও হয় সেমিনার থেকে। তিস্তার পানি কেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়,
এটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অজুহাত দিয়ে এটাকে থামিয়ে রাখা ঠিক হবে না, কেননা উপর থেকে অনেক জায়গা থেকে উজানে পানি প্রত্যাহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন নদী বাঁচাতে হবে, নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হবে, সেজন্য ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে হবে। মানুষ এখন উন্নয়ন বলতে রাস্তা ও ভবন নির্মাণকেই বোঝে। দৃষ্টিভঙ্গি বদলিয়ে প্রকৃতি ও নদ নদীর দিকে সদয় হবার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। নদী বাঁচাতে প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতাও থাকতে হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন, এই তিনটা বেসিনের উৎপত্তি হচ্ছে আমাদের দেশের বাইরে। ক্যাচমেন্ট এরিয়ার 93% আমাদের দেশের বাইরে, অনলি 7% ক্যাচমেন্ট এরিয়া আমাদের। এই তিনটা নদীতে যখন বেশি পানি আসে, সেই পুরো পানিটা আমাদের উপর দিয়ে যায়। এই তিনটা নদী যখন উপর থেকে পানি কম পায়, সেটার ইফেক্টও আমরা পড়ি। এই তিনটা নদীতে যখন উপরে বাঁধ নির্মাণ করা হয়, সেটার ইফেক্ট আমাদের উপর পড়ে। মেয়াদ উত্তীর্ণ নৌযান ও মালিকদের অতিরিক্ত মুনাফার লোভ নৌ দুর্ঘটনার বড় কারণ। নদী বাঁচানোর আহ্বানের পাশাপাশি 23 মে তারিখকে জাতীয় নদী দিবস ঘোষণার প্রস্তাব করা হয় সেমিনার থেকে। নদীর অববাহিকায় যারা বসবাস করে সবার জন্য সুষমভাবে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার। সবাই মিলে যদি আমরা একটা আঞ্চলিক ব্যবস্থাপনা দাঁড় করাতে পারি, তাহলে সবার জন্যই এটি সুবিধা হবে বলে আমি মনে করি। মোহাম্মদ নূর নবী, 21 টেলিভিশন, ঢাকা। জুলিও কুরি শান্তি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা দিয়েছিল। বিশ্ব শান্তি পরিষদের এই পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির 51তম বর্ষপূর্তিতে সম্প্রতি বাংলাদেশের আলোচনায় বিশিষ্ট জনেরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা। অশান্তিময় বিশ্বে বঙ্গবন্ধু সবসময় শান্তির কপোত উড়িয়ে গেছেন বলে মন্তব্য প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীর। জুলিও কুরি শান্তি পুরস্কারকে আমরা উদযাপন করতে চাই, তাহলে সেই প্রেক্ষাপটে একজন মহামানবের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তার জীবন ইতিহাস থেকে এবং তার জীবন অভিজ্ঞতা থেকে তিনি যেভাবে দেখেছেন, এবং একইভাবে তার যে শান্তির যে উন্নয়ন এবং শান্তির যে দর্শন, সেই দর্শনের আলোকে বিবেচনা করতে হবে। আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য সেটি হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন যাত্রায় সারথি হওয়ার সবচেয়ে বড় অবলম্বন এবং বড় শক্তি। বিশিষ্টজনেরা বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর দীপ্ত পদচারণা, স্বৈরশাসক পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সারা বিশ্বকে বাংলাদেশের দিকে চোখ ফেরাতে বাধ্য করে। জুলিও কুরি পদকের সময় বঙ্গবন্ধু সম্পর্কে তখনকার সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র বলেছিলেন যে তিনি শুধু আজ বঙ্গবন্ধু নন, তিনি আজ থেকে বিশ্ববন্ধু। এই কথাটি অর্থ আজকে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। আজকে যে কোনো তরুণ প্রজন্মের যে কোনো মানুষ, যে কোনো বন্ধুরা আমাদের, তারা যদি একটুখানি মনোনিবেশ করেন এই অর্থের মধ্যে ঢুকবার জন্যে, তাহলে বুঝতে পারবেন যে কতখানি সত্য উচ্চারণ ছিল সেদিন 1973 সালের 23শে মে। আলোচনায় উঠে আসে বাংলাদেশের সংবিধানে বর্ণিত বঙ্গবন্ধু গৃহীত পররাষ্ট্রনীতিই তাকে সারা পৃথিবীতে শান্তির দিশারি হিসেবে সুখ্যাতি এনে দেয়। সবাই মিলে একটা ভালো দেশ গড়ে তুলি, সেই দেশের নেতা সবসময় থাকবে শেখ মুজিবুর রহমান, হাজার বছর নেতা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনকে 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে জামিন বাড়ানোর আবেদনে ট্রাইব্যুনালে হাজির হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন। পরে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছে, নিজের কাজ করতে পারছেন না, ফলে জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে, দেশের ইমেজ নষ্ট হচ্ছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি এমন কথা বলতে পারেন না, এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন কলকারখানা পরিদর্শক অধিদপ্তরের আইনজীবী। 1 জানুয়ারি ওই 4 জনকে 6 মাসের কারাদণ্ড, 25,000 টাকা করে জরিমানা করলেও আপিলের শর্তে সেদিনই 1 মাসের জামিন দেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনাল করা আপিলে সাজা বাতিল চেয়েছেন তারা।
হাতের এত টাকা, কিন্তু যে আমরা একটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছি না, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। দুঃখ লাগে যে আমাদের করতে না পারার কারণে মানুষ যে বঞ্চিত হলো, এটাতে সে কাজটা করতে পারলাম না বলে এটার জন্য কষ্ট লাগে। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্য ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে তা এখনো নিশ্চিত নয়। মানিক শিকদারের রিপোর্ট। গত এক সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলমান ঘূর্ণন বায়ু থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তাপমাত্রা গত দিনের তুলনায় বেড়েছে 1 থেকে 3 ডিগ্রি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী ও রাঙ্গামাটিতে 38.5 ডিগ্রি সেলসিয়াস। যখন সাগরে কোনো একটা সিস্টেম গ্রো করে সেই সময় ল্যান্ডে বৃষ্টি কমে যায়, যখন ল্যান্ডে বৃষ্টি কমে যাবে অটোমেটিক্যালি এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিনে এটি শক্তিশালী হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে, এর পরের স্টেপ হচ্ছে আপনার নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন। এটা হয়তো আগামীকাল ভোরের ভিতরে এটা হয়ে যাবে, এবং তারপরে স্টেপ যে আপনার গভীর নিম্নচাপ এবং সাইক্লোন। আশা করি যে আপনার শনিবার সকাল নাগাদই এটা মানে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি এ মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল গেলে আপনার মোর স্পেসিফিক বলা যাবে কোন এলাকায় যাবে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা আছে, তারা কোস্টের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নরসিংদীতে মনসুর আলী হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, 24 ঘন্টায় নিহত অর্ধশতাধিক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নরসিংদীতে মনসুর আলী হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক এই রায় দেন। মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার জেরে মনসুর আলীর সাথে বিরোধ সৃষ্টি হয় একই এলাকার আলামিনের। এরই প্রেক্ষিতে 2009 সালের 7 এপ্রিল মনসুর আলীকে অপহরণের পর হত্যা করা হয়। রায়ে 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তাছাড়া একজনকে 3 বছর কারাদণ্ড ও 2 জনকে খালাস দেওয়া হয়েছে। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। দু 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। জাতীয় প্রেস ক্লাবে পিপিআরসি, ওয়াটার এইড, ফানসা, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর ওয়ার্ল্ড সহ কয়েকটি সংস্থা সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন বাজেটের সাথে ওয়াশ খাতের বরাদ্দের জোর দিতে হবে রাষ্ট্রকে। এ সময় পরিবেশ রক্ষার জন্য পাবলিক প্লেস সহ সকল প্রতিষ্ঠানে নারী, শিশু এবং প্রতিবন্ধী বান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। স্যানিটারি ন্যাপকিন তৈরিতে কাঁচামাল ও ন্যাপকিনের শতভাগ শুল্ক ও কর মওকুফের দাবি জানান বক্তারা। পরিবর্তনের ক্ষমতায়ন, স্মার্ট বাংলাদেশের প্রতিবন্ধকতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা শীর্ষক নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক, ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইন, সাইট সেভার্স, A2I আইডিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। 2041 সালের মধ্যে জাতীয় স্মার্ট বাংলাদেশ এজেন্ডায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনার জন্য প্রধান অংশীদাররা একত্রিত হন। ইভেন্টের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, সাংবাদিক সহ 200 জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
শেষ করছি নজরুল মেলার খবর জানিয়ে। ভক্ত অনুরাগীদের ভিড়ে উৎসবমুখর ত্রিশালের নজরুল মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ পরিণত হয়েছে মিলন মেলায়। এমন আয়োজন নিয়ে দারুণ খুশি সব শ্রেণী পেশার মানুষ। আজ শুরু হওয়া নজরুল মেলা শেষ হবে শনিবার। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ব্যাপক উৎসবমুখর ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ। নজরুল মেলাকে কেন্দ্র করেই মানুষের এমন উচ্ছ্বাস। দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুলের জন্মজয়ন্তীকে ঘিরে প্রতি বছরই আয়োজন করা হয় এই মেলা। বৃহত্তর ময়মনসিংহের বাইরে থেকেও অনেকে এসেছেন। মেলায় এসে দারুণ খুশি 3 প্রজন্মের নজরুল প্রেমী ভক্ত ও অনুরাগীরা। পার্শ্ববর্তী সব জায়গায় এই মেলা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা। ছোটবেলা থেকে আসতেছি, বেশ আনন্দ লাগে। প্রতি বছরই অপেক্ষা করি জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে প্রতি বছরই মেলা হয়। ভালো লাগতেছে মেলাটা, খুব মজা হচ্ছে। প্রতি বছর আমরা মেলাতে আসি, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিনি, ওদের আগ্রহে অপেক্ষা করি প্রতি বছর। এটা আসলে ত্রিশালবাসীর একটা ঐতিহ্য, নজরুল জয়ন্তী। নজরুল মেলাকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন। এবার বেশি কেনা বেচার প্রত্যাশা বিক্রেতাদের। প্রতি বছরে আসি, ভালো বেচা কেনা হয়। এবার আসছি, আশা করি ভালো বেচা কেনা হবে। মানুষজন হবে, প্রচুর হবে। কারণ সন্ত বৃষ্টি হয়, এবার তো বৃষ্টি বদলও নাই, তো বেচা কিনা ভালো হবে। নজরুল জন্মজয়ন্তীর উৎসবের সঙ্গে মেলার আয়োজন ত্রিশালের আপন সংস্কৃতি। কবি নজরুলের সঙ্গে বাঙালির যে নারীর বন্ধন, তাই যেন জানান দিচ্ছেন সবাই। ত্রিশালের যে মেলাটি হচ্ছে, এখান থেকে কিন্তু আশেপাশের অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ তাদের আত্মীয় স্বজন বাড়িতে আসে, এসে এই মেলাটি উপভোগ করে। কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ত্রিশালের এই মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ নয় বললেন প্রধানমন্ত্রী। জানমালের ক্ষতি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সংসদ সদস্য আনারকে লোমহর্ষকভাবে হত্যা। ঢাকায় গোয়েন্দাদের সাথে ভারতীয় পুলিশের বৈঠক। সাবেক আইজিপি বেনজিরের সম্পদ প্রজ্ঞা নির্দেশ আদালতের। জব্দ থাকবে 33টি ব্যাংক অ্যাকাউন্ট। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু। বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিইসি। এবং দ্বিতীয় টি-20 ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/2124 পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ।